হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজ যেটা আমরা করব সেটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার 2007 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার আজকে মেন্সের যে কোশ্চেনটা ছিল, মেন্সের কোশ্চেন থেকে আমরা এইচ মিনিকের পোর্শনটা আলোচনা করব। দেখো, যেহেতু মিসলেনিয়াস পরীক্ষার মেন্স পরীক্ষার ডেসক্রিপটিভ হয়, সেহেতু আমরা কি করব, প্রত্যেকটা কোশ্চেনে আমরা এখানে লিখে লিখে সলভ করব, মানে ছোটবেলায় যেভাবে করতাম ঠিক সেরকমভাবেই সলভ করব। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব। এখানে কিন্তু আনসার লেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি অঙ্ক করে দিলে কিন্তু প্রপারলি লিখলে না, তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার দেবে না। ওকে, দেখা যাক ফার্স্ট কোশ্চেন কি বলেছে। বলছে বৃষ্টির দিনে একটি ক্লাসের মোট ছাত্র সংখ্যার 4/15 অংশ অনুপস্থিত ছিল। উপস্থিত ছাত্র সংখ্যার 3/4 অংশ রেনকোট নিয়ে এসেছিল। ক্লাসের মোট ছাত্র সংখ্যা 180 হলে কতজন রেনকোট আনেনি, এটা আমাদের বার করতে হবে। কিভাবে লিখবো? প্রথমে দেখো, অঙ্কে বলে দেওয়া আছে মোট ছাত্র সংখ্যা কত বলে দেওয়া আছে, 180। প্রথমে লিখবো মোট ছাত্র সংখ্যা 180 জন। ক্লিয়ার? তারপরে দেখো, অঙ্কে বলেছে মোট ছাত্র সংখ্যার 4/15 অংশ অনুপস্থিত ছিল। ওকে, তাই লিখবো অতএব অনুপস্থিত ছাত্র সংখ্যা কত হবে? মোট ছাত্র সংখ্যার 4/15 অংশ অনুপস্থিত। 15কে 12 দিয়ে গুণ করলে হয় 180, তাহলে 4 × 12 = 48। 48 জন ছাত্র অনুপস্থিত ছিল, ক্লাসে প্রেজেন্ট ছিল না। তাহলে উপস্থিত কারা ছিল? এদের বিয়োগ ফলটা। অতএব উপস্থিত ছাত্র সংখ্যা কত হবে? মোট ছাত্র সংখ্যা থেকে আমরা বাদ দিয়ে দেব হচ্ছে অনুপস্থিতকে, তাহলে পড়ে থাকছে 132 জন। এরা ক্লাসে প্রেজেন্ট ছিল। ক্লিয়ার? অঙ্কে বলেছে উপস্থিত ছাত্র সংখ্যার মধ্যে 3/4 অংশ রেনকোট নিয়ে এসেছিল। তাহলে আমরা লিখব অতএব রেনকোট এনেছিল কতজন? উপস্থিত ছাত্র ছিল 132, তার মধ্যে 3/4 অংশ রেনকোট নিয়ে এসেছিল। দেখো, 4 দিয়ে কাটছি, 4 × 3 = 12 আর 4 × 3 = 12, তাহলে 99 জন রেনকোট নিয়ে এসেছিল। আমাদের কোশ্চেনে চেয়েছে কতজন রেনকোট আনেনি। অতএব রেনকোট আনেনি মোট ছাত্র সংখ্যা। দেখো, উপস্থিত কত ছিল? মোট ছাত্র সংখ্যার মধ্যে 132 জন উপস্থিত ছিল, এর মধ্যে 99 জন রেনকোট এনেছে, তাহলে বাকি 33 জন নিশ্চয়ই রেনকোট আনেনি। তাহলে উত্তর হবে হচ্ছে 33 জন। ওকে, লাস্ট লাইনে কি করবে? উত্তর বলে লিখবে। উত্তর বলে লিখে কি লিখবে? উত্তর লিখবে অতএব মোট ছাত্র সংখ্যার 99 জন ছাত্র রেনকোট আনেনি, দিয়ে উত্তরটাকে একটা বক্স করে আনলাইন করে দেবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন বলছে সর্বনিম্ন 4 অঙ্কের, এটা নিখুঁত হবে না, পূর্ণবর্গ বললে বাংলাটা খুব ভালো হয়। পূর্ণবর্গ সংখ্যা কত? মানে বলছে 4 অঙ্কের লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার কত। ওকে, 4 অঙ্কের সর্বনিম্ন সংখ্যা মানে সবথেকে ছোট সংখ্যা কোনটা হয়? 1000, মানে 1-এর পরে 3টে শূন্য। 4 অঙ্কের ক্ষুদ্র 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা সর্বনিম্ন সংখ্যা কত হবে? 1000, তাই তো? 1-এর পরে 3টে সংখ্যা, 3টে শূন্য। আমাদের বলেছে 4 অঙ্কের সবচেয়ে কম আমাদের পারফেক্ট স্কয়ার নাম্বার বার করতে হবে। ক্লিয়ার?
তাহলে আমরা কি করব, এই নাম্বারটার রুট করব, রুট করে দেখব 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটা পাওয়া সম্ভব, যেটা হচ্ছে পূর্ণবর্গ। আর রুটটা আমরা কিভাবে করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে করব, ছোটবেলায় যেভাবে করতাম। তাহলে 1000 লিখবে এরকম। রুট করতে হলে কি করতে হয়, লাস্ট থেকে স্টার্ট করতে হয়, দু ঘর করে দাগ দেব, ভাগের চিহ্ন দিয়ে দেব। দেখো 10-এর নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার কোনটা, 3। দেখো 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে, 9। তাহলে নামছে হচ্ছে 1, যেহেতু দুখানা মাথায় দাগ দেওয়া আছে দুখানার সময় একবারে নামবে 100। এখানে যা লিখবো তার ডবল লিখবো, এখানে 3-এর ডবল করলে কত হয়, 6। এবার কবার যায় দেখো, এখানে 1 লিখলে আমাকে এখানেও 1 লিখতে হবে, 61কে 1 দিয়ে গুণ করলে 61, তাই তো। তাহলে দেখো কত পড়ে থাকবে, পড়ে থাকবে হচ্ছে 39। আমি যদি 1000 থেকে 39 বাদ দিয়ে দিই, যে নাম্বারটা পাবো সেই নাম্বারটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। কিন্তু দেখো আমি যদি 1000 থেকে 39 বাদ দিয়ে দিই, যে নাম্বারটা আমরা পাবো সেই নাম্বারটা কত, কি পাবো বলো তো, সেই অঙ্কটা সংখ্যাটা পাবো 3 অঙ্কের সংখ্যা পাবো। 1000 থেকে কোনো সংখ্যা বিয়োগ করলেই আমরা 3 অঙ্কের সংখ্যা পাই। আমাদের 3 অঙ্কের সংখ্যা নিলে হবে না, আমাদের 4 অঙ্কের সংখ্যা নিতে হবে। তাহলে আমরা কি করব, এই একবার দিলে হবে না, দুবার নিয়ে যেতে হবে। দেখো দুবার গেলে কত হচ্ছে, 62। তাহলে 62কে 2 দিয়ে গুণ করলে 124, তাই তো। তাহলে দেখো আমার যদি এই ভাগটা মিলতে হতো, এখানে এখানে কি করতে হতো, নিশ্চয়ই 24 যোগ করতে হতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কত বিয়োগফল আসছে, বিয়োগফল আসছে হচ্ছে 24, তাই তো, -24। আমি যদি 1000-এর সঙ্গে 24টা যোগ করে দিই, তাহলে আমাদের এই ভাগটা মিলে যেত। অতএব 4 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা কত হবে, আমরা 1000-এর সঙ্গে যোগ করব হচ্ছে 24, 1000 প্লাস 24 যোগ করলে কত হচ্ছে, 1024। এই সংখ্যাটি হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। লাস্ট লাইন আরেকবার উত্তর লিখবো, উত্তর দিয়ে লিখবো হচ্ছে 1024 হলো 4 অঙ্কের সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা, লিখে উত্তরটাকে আমরা একটা বক্স করে রেখে দেবো। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন দেখে নিই আমরা। পরের কোশ্চেন বলেছে, দেখো বলেছে A:B বলে দেওয়া আছে, B:C বলেছে, C:D বলেছে। A আর D এর অনুপাত বার করতে হবে, আর A:B:C:D অনুপাত বার করতে হবে। ক্লিয়ার? দেখো আমরা কিভাবে করতে পারি। দেখো অঙ্ক আমাদের বলে দিয়েছে, প্রথমে লিখে নিই প্রশ্নানুসারে। কি বলেছে দেখো, C:D সমান সমান বলে দিয়েছে হচ্ছে, C:D বলে দেওয়া আছে 5:6, তাই তো। C:D কত বলে দেওয়া আছে, C:D বলেছে হচ্ছে 5:6। আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব C সমান সমান 5/6 ইন্টু D। ক্লিয়ার? এটা লিখতে পারি আমরা। ওকে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 2 নম্বরে কি বলেছে দেখো, 2 নম্বরে বলেছে B:C বলেছে কত, 4:7। B:C বলে দেওয়া আছে 4:7। ক্লিয়ার? তাহলে দেখো কিন্তু আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি B সমান সমান 4/7 D, সরি C, 4/7 ইন্টু C। আবার দেখো C এর মান আমরা এখানে বার করে রেখেছি কত, 5/6 D। অর বা আমরা লিখবো B ইকুয়ালস টু 4/7 ইন্টু, আমরা এই C এর জায়গায় পুট করে দেবো হচ্ছে 5/6, পাশে লিখে দেবো C এর মান বসিয়ে পাই। ওকে, আর দেখো এই লাইনগুলো আমরা কি লিখবো, অর লিখবো বা একটা লিখে দেবো। ওকে, অতএব
বি ইকুয়ালস টু আমরা পাচ্ছি হচ্ছে 4 5 20 আর 6 7 পাচ্ছি 42, 20/42 ডি। ক্লিয়ার? কাটাকুটি করতেও পারো নাও পারো। এটাকে আমরা দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 2। আবার দেখো অঙ্কে বলে দেওয়া আছে a:b, কত বলে দেওয়া আছে 2:3, তাই তো? আবার দেখো বলে দেওয়া আছে a:b সমান বলে দেওয়া আছে 2:3। ওকে, তাহলে আমরা লিখতে পারি অর a সমান সমান 2/3 ইন্টু বি। ওকে, এবার দেখো 2 নম্বর সমীকরণে আমরা বি এর মান বার করেছি, বি এর এই মানটাও এখানে বসাতে পারি। অর a ইকুয়ালস টু 2/3 ইন্টু বি এর কত বার করেছি 20/42 ডি। অতএব a ইকুয়ালস টু 20কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 40, আর 42কে 3 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, আর হচ্ছে 3 4 12, এত ডি। তাহলে দেখো আমরা এখান থেকে বার করলাম হচ্ছে বি এর মান বার করলাম, এখান থেকে বার করেছিলাম হচ্ছে সি এর মান, আর এখানটা আমরা কি পুট করলাম, এইখানে আমরা পুট করলাম হচ্ছে বি এর ভ্যালুটা। সেম ভাবে এই লাইনটার পরে লিখে দেবে বি এর মান বসিয়ে পাই। ওকে, এটা আমরা দেব হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। ওকে, আমি প্রথমে বলেছে এ আর ডি এর রেশিও বার করতে হবে। তার মানে লিখবো a:d, a:d সমান সমান, দেখো আমরা লিখতে পারি এর মান কত লিখতে পারি, আমরা লিখতে পারি এইটা লিখতে পারি 40/126 ডি ইস টু ডি। ডি এর রেশিও তো ডি থাকলো। ওকে, এইটা মানে কি দেখো এরকম ভাবে লিখতে পারো, বা আরেকটু সহজে লিখতে গেলে এরকম ভাবে লিখতে সুবিধা হবে। আমরা যদি এরকম ভাবে লিখি a/d সমান সমান 40/126 d/d, ওপর নিচে ডি কে বাদ দিয়ে দিলাম, তাহলে কি পড়ে থাকলো অর a:d সমান সমান 40/126। দুটোকে দেখো কোন নাম্বার দিয়ে কাটে, দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 20, 2 দিয়ে কাটলে হচ্ছে 63। তাহলে দেখো আর কাটছে কি, আর কাটছে না। অতএব a:d দ্যাট ইজ ইকুয়ালস টু 20:63। আমরা পেয়ে গেলাম এ আর ডি রেশিও কত পেলাম 20:63। আশা করি ক্লিয়ার আমাদের এইটুকু। নেক্সট দেখো আমাদের বার করতে হবে a:b:c:d। ঠিক আছে, এটা মুছে দিলাম। নেক্সট আমরা বার করব হচ্ছে a:b:c:d। আমরা এর জায়গায় পুট করলাম হচ্ছে 20/126 ডি। তারপরে দেখো সি এর জায়গায় কি পুট করতে পারি, সি এর জায়গায় পুট করতে সরি বি এর জায়গায় কি পুট করতে পারি, বি এর জায়গায় পুট করতে পারি এইটা 20/42 ডি। তারপরে সি এর জায়গায় কি পুট করতে পারি 5/6 ডি। আর ডি এর রেশিও তো ডি। ওকে, আমরা কি জানি রেশিওকে সেম নাম্বার দিয়ে গুণ করলে বা ভাগ করলে রেশিওর কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এটা করতেই পারি, প্রত্যেকটা জায়গা থেকে ডি গুলোকে বাদ দিতে পারি। ওকে, রেশিওকে আমরা সেম নাম্বার দিয়ে গুণও করতে পারি, ভাগও করতে পারি। এবার দেখো নিচে আমরা কোনো ভগ্নাংশ রাখবো না, ওই জন্য প্রত্যেককে আমরা 126 দিয়ে গুণ করছি। কারণ দেখো এই নাম্বারগুলো 126, 42, 6 সবগুলোর এলসিএম করলে কত হচ্ছে, এলসিএম করলে হচ্ছে 126।
প্রত্যেককে 126 দিয়ে গুণ করে দাও। তাই লেখো 20/126 ইন্টু 126 ইস টু 20/42 ইন্টু 126 ইস টু 5/6 ইন্টু 126 ইস টু 1:126। পাশে ব্র্যাকেটে কি লিখে দেবো? 126 দিয়ে গুণ করিয়া পাই বা গুণ করে পাই। ক্লিয়ার? দেখো এখানে কোনগুলো কাটছে, 126 কেটে দাও। 42 দিয়ে কাটলে হচ্ছে 42 3 126, 6 দিয়ে কাটলে 6 2 12, 6 1 6, আর এটা কাটছে না। তাহলে দেখো আমরা আলটিমেট রেশিওটা কি পাচ্ছি? রেশিওটা পাচ্ছি হচ্ছে এখানে পাচ্ছি 20, এখানে কত পাচ্ছি? 20কে 3 দিয়ে গুণ করলে 60, এখানে কত পাচ্ছি? 21কে 5 দিয়ে গুণ করছি, 5 1 5, আর 5 2 10, আর 126কে 1 দিয়ে গুণ করলে 126। তাহলে A:B:C:D কত পেলাম? 20:60:105:126। ক্লিয়ার? তাহলে আনসার আমাদের হবে হচ্ছে এটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক কি আছে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 80 জন লোক দিনে 6 ঘন্টা করে শ্রম দিয়ে 16 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, তবে 15 দিনের মধ্যে সেই কাজটি সম্পূর্ণ করতে 64 জন লোককে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? ক্লিয়ার? আমরা সিম্পল ফর্মুলা ইউজ করবো এখানে। দেখো আমরা প্রথমেই লিখবো, আমরা জানি M1 D1 H1 সমান সমান M2 D2 H2। ওকে, পাশে ব্র্যাকেটে লিখে দেবে M1 আর M2 হচ্ছে লোক সংখ্যা, D1 আর D2 হচ্ছে দিন সংখ্যা, H1 এবং H2 হচ্ছে কত ঘন্টা করে কাজ করেছে, মানে হচ্ছে ঘন্টা। ওকে, জাস্ট পাশে কিন্তু ব্র্যাকেটে লিখে দেবে। এবার অঙ্কে আমরা সিম্পল পুট করবো। দেখো 80 জন লোক 6 ঘন্টা করে শ্রম দিয়ে 16 দিনে 6 ঘন্টা করে শ্রম দিয়ে কাজটা কমপ্লিট করে। আর আমাদের বলেছে 64 জন লোক 15 দিনে কাজ করতে হবে। 64 জনকে যদি 15 দিনে কাজটা করতে হয়, আমি ধরলাম তারা প্রত্যহ x ঘন্টা করে কাজ করে। ক্লিয়ার? আমরা প্রথমেই লিখে নেবো, পাশে লিখে নেবো হচ্ছে এই আমরা এর পরে ইকুয়েশন লিখলে তারপরে লিখে দিতে পারো, বা হচ্ছে এর ওপরেও লিখতে পারো। প্রথমে লিখে দেবে হচ্ছে ধরি 64 জন লোক প্রত্যেক দিন x ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি কমপ্লিট করে, কাজটি সম্পন্ন করে। প্রথমেই লিখে দেবে এটা। এটা লিখে দেওয়ার পরে এই ইকুয়েশনটা লিখলে তারপরে ইকুয়েশন তৈরি করলে। ওকে, তারপরে সিম্পল ক্যালকুলেশন, অর দাও, অর x ইকুয়ালস টু 80 ইন্টু 16 ইন্টু 6 ডিভাইডেড বাই 64 ইন্টু 15। ওকে, কাটাকুটি করে নিই। 4 16 64, 4 20 80, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 4 20, 5 3 15, 3 দিয়ে কাটলে 3 2 6, তাহলে 4 2 কত হচ্ছে 8। অতএব x ইকুয়ালস টু 8। দিয়ে লাস্টে উত্তর বলে লিখবে অতএব 64 জন লোক প্রত্যহ 8 ঘন্টা করে কাজ করে 15 দিনে কাজটি সম্পন্ন করে। প্রথমেই কি লিখে নিতে হবে? আমাদের লিখে নিতে হবে, ধরি 64 জন লোক 15 দিনে কাজ শেষ করতে গেলে প্রত্যেক দিন 8 ঘন্টা করে কাজ করতে হবে, কারণ এই এক্সটা প্রথমেই ধরে নেবে। ঠিক আছে, ধরে নেওয়ার পর ইকুয়েশন পুট করবে, তাহলে কোনো ভুল নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলেছে দেয়ার আর 240 coins in half rupee, quarter rupee and 10 paisa of which the values are in proportional to 3:5:1। বলছে 240 টাকা কয়েন আছে,
50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন এবং হচ্ছে 10 পয়সার কয়েন। তাদের দেখো ভ্যালু রেশিও বলে দেওয়া আছে 5:3:1। বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ ইচ কয়েন। বলছে প্রত্যেকটা কয়েন আমাদের কি বার করতে হবে, প্রত্যেকটা কয়েন কতগুলো করে আছে আমাদের বার করতে হবে। ওকে, দেখো কিভাবে করব। দেখো আমাদের দেওয়া আছে তাদের ভ্যালু রেশিওটা বলে দেওয়া আছে 5:3:1। ওকে, তাহলে আমরা লিখব 25, প্রথমে হচ্ছে 50 পয়সা, লিখবো হচ্ছে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার কয়েনের মূল্য যথাক্রমে, কয়েনে লিখতে পারো, মুদ্রার লিখতে পারো, মুদ্রা লিখলে একটু ভালো হয়, শুনতে ভালো লাগে। মুদ্রার মূল্যের অনুপাত, মূল্যের পরিমাণ লেখো। ধরে নাও ধরি, লিখবো ধরি 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার মূল্যের পরিমাণ কত ধরবো, যথাক্রমে, সমান দিয়ে লিখো না, যথাক্রমে 5x, 3x ও x। ওকে, আমি ধরলাম 50 পয়সার কয়েনগুলোর মূল্য হচ্ছে 5x, 25 পয়সার কয়েনগুলোর মূল্য হচ্ছে 3x, আর হচ্ছে 10 পয়সার যে কয়েনগুলো তার মূল্য হচ্ছে x। ওকে, অতএব 50 পয়সার সংখ্যা, দেখো কয়েন তৈরি হচ্ছে কতগুলো, আমাদের মুদ্রা হচ্ছে 5x, আর 50 পয়সার কয়েনগুলোর ভ্যালু কত করে, 50 পয়সা করে, তাহলে কতগুলো কয়েন লাগবে, এই 5x তৈরি করতে গেলে আমাদের কতগুলো 50 পয়সা লাগবে। আমরা কিভাবে বার করব, 5x কে ভাগ করে দেবো হাফ দিয়ে, 50 পয়সা মানে হাফ, কতগুলো 50 পয়সা দিয়ে 5x তৈরি হয়, 5x বাই হাফ, বা আমরা লিখতে পারবো 10x। সেম ভাবে লিখবো 25 পয়সার সংখ্যা 3x বাই 1/4 মানে হচ্ছে 12x, এত টি করে দিতে পারো। আর 10 পয়সার কয়েনের সংখ্যা লিখবে হচ্ছে x ডিভাইডেড বাই 1/10। 10 পয়সা মানে 1 এর 10 টাকা, তাই তো, তার মানে হচ্ছে 10xt। অঙ্কে দেখো বলে দেওয়া আছে মোট কয়েন কতগুলো আছে, 240টা আছে, তাই তো। অতএব প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, এইগুলোর যোগফল মানে 10x, 12x আর 10x তিনটে যোগ করে দেবো, সমান সমান 240। অর তিনটে যোগ করলে কত হচ্ছে 30, 32, 32x সমান সমান 240। অতএব x সমান সমান 240 বাই 32। 8 দিয়ে কাটলে 4, 8 দিয়ে কাটলে 3, 8 দিয়ে 3 কাটলে 24 মানে 30, আবার 2 দিয়ে কাটবে তাহলে হচ্ছে 15/2। ঠিক আছে, এটা এই লাইনে লিখবে না, তলার লাইনে আরেকটা লিখবে, এখানে একটা অর দিয়ে দেবে। মনে রাখবে যেখানে x এর ভ্যালু আমরা কমপ্লিট পাচ্ছি সেখানে অতএব দেবে, ঠিক আছে, তার আগে পর্যন্ত অর লিখবে, তাহলে x এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে 15/2, এটা এই লাইনটাই লিখবে। ওকে, x এর ভ্যালু পেয়ে গেলে আমাদের চেয়েছে প্রত্যেকটি মুদ্রা সংখ্যা,
50 পয়সার মুদ্রা সংখ্যা এইটা, 25 পয়সার এইটা, 10 পয়সার এইটা। অতএব 50 পয়সার মুদ্রা সংখ্যা, মুদ্রা সংখ্যা মানে হচ্ছে কয়েন রেশিও, মানে কয়েন নাম্বার অফ কয়েন্স, কত হচ্ছে 10x। x এর ভ্যালু আমরা কত পেয়েছি? x এর ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে 15/2। তাই 2 দিয়ে কেটে দাও 5, তাহলে 5 15 75টি। ওকে, সেম ভাবে লিখবো 25 পয়সার মুদ্রা সংখ্যা, লিখবো হচ্ছে কত আছে 12x, তাহলে 12 ইন্টু 15/2, তাহলে 6 15 90টি। আর হচ্ছে 10 পয়সার কয়েন সংখ্যা কত হবে? দেখো 10x, তাহলে 10 ইন্টু x এর ভ্যালু হচ্ছে 15/2, মানে 75টি। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা মুদ্রার সংখ্যা আমরা পেয়ে গেলাম। দেখো মোট মুদ্রা কত আসছে, 75 75 যোগ করলে কত হচ্ছে 150, তার সঙ্গে 90 যোগ করলে হচ্ছে 240। ক্লিয়ার? তো আবার লাস্ট লাইনে উত্তর বলে লিখে দেবে, অতএব ব্যাগের মধ্যে 75টি 50 পয়সার কয়েন, 90টি 25 পয়সার কয়েন এবং 75টির 10 পয়সার কয়েন রয়েছে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। চলো পরের অঙ্ক দেখি। পরের অঙ্কে বলেছে A, B and C entered into a partnership. A puts rupees 800 on 1st January 1950 and তার বলেছে B rupees 600 on 1st May, C 500 on 1st July. They makes a profit of rupees 348 in all that years. How should the profit be divided? বলছে প্রফিটটা তাদের মধ্যে কি অনুপাতে ভাগ হবে। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে লভ্যাংশ কি অনুপাতে ভাগ হয়, কত টাকা মূলধন ইনভেস্ট করেছে এবং কত সময়ের জন্য, মানে ক্যাপিটাল আর টাইম এই দুটো গুণ করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে প্রফিট রেশিও। দেখো এ ইনভেস্ট করেছে বছরের শুরুতে। ক্লিয়ার? তো এ ইনভেস্ট করেছে 1st জানুয়ারি, তাহলে আমরা লিখবো এ 800 টাকা বিনিয়োগ করে, 800 টাকা বিনিয়োগ করে, বিনিয়োগ করে 12 মাসের জন্য। ক্লিয়ার? নেক্সট দেখো বি বিনিয়োগ করছে ক টাকা? বি বিনিয়োগ করছে হচ্ছে 600 টাকা। দেখো বি বিনিয়োগ করেছে কোন মাসে? 1st মেতে, তাহলে ওর টাকাটা কোন মাস খাটবে? মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে ওর টাকাটা খাটবে 8 মাসের জন্য। ওকে, সেম ভাবে দেখো সি বিনিয়োগ করেছে 500 টাকা, ক মাসের জন্য? সি বিনিয়োগ করেছে হচ্ছে 1st জুলাই, জুলাই মানে হচ্ছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে এই ইনভেস্ট করেছে হচ্ছে 6 মাসের জন্য। ক্লিয়ার? অতএব লভ্যাংশের অনুপাত হলো, অতএব এ, বি ও সি এর লভ্যাংশ অনুপাত হলো কত হবে? দেখো এ বিনিয়োগ করেছে 800 টাকা 12 মাসের জন্য, বি বিনিয়োগ করেছে 600 টাকা 8 মাসের জন্য, আর সি বিনিয়োগ করেছে 500 টাকা ক মাসের জন্য? 6 মাসের জন্য। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি জানি, রেশিওকে সেম নাম্বার দিয়ে গুণ করলে বা ভাগ করলে রেশিওর কোনো পরিবর্তন হয় না।
তাহলে দুটো করে শূন্য আমরা সব জায়গায় কেটে দিলাম আগে। তারপরে দেখো কোন নাম্বার দিয়ে কাটতে পারি, 6 দিয়ে কাটতে পারি, 6 কেটে গেল, এখানে 6 কেটে গেল, 6 দুগুণে 12 কেটে গেল। আর কোন নাম্বার দিয়ে কাটবে, আর কোন নাম্বার দিয়ে কাটবে না। তাহলে দেখো কত পড়ে থাকছে, 8 দুগুণে 16 ইস্টু 8 ইস্টু 5। তাহলে আমরা লাভ্যাংশ অনুপাত পেলাম হচ্ছে 16:8:5। আর কোশ্চেনে চেয়েছে মোট লাভ বলে দেওয়া আছে 348 টাকা। বলছে লভ্যাংশ কিভাবে ভাগ হবে, মানে প্রত্যেকের লভ্যাংশ আমাদের বার করতে হবে। অতএব এ এর লভ্যাংশ দেখো মোট লাভ হয়েছে কত বলে দেওয়া আছে 348, তার মধ্যে এ লভ্যাংশ কভাগ 16 ভাগ, মোট কভাগের মধ্যে 3টে যোগ করে দেব, 16 আর 8 যোগ করলে 24 আর 5-এ 29। দেখো একবার যাচ্ছে 29, তার মানে হচ্ছে 5 8 58 নামছে, দুবার যাবে। 16কে 12 দিয়ে গুণ করলে কত হয়, এত টাকা লিখে দাও। তাহলে হচ্ছে 6 দুগুণে 12 2, হায় থাকছে 1, 16 আর 2 18 রাখে 19, এত টাকা। তাহলে এর লভ্যাংশ কত, 6 দুগুণে 12 2, হায় থাকছে 1, 16 আর 2 18 রাখে 19, 192 টাকা। সেম ভাবে আমরা বার করব। অতএব বি এর লভ্যাংশ কত হবে, মোট লাভ হচ্ছে 348, তার মধ্যে বি পাচ্ছে ক ভাগ, 8 ভাগ, মোট 29 ভাগের মধ্যে 29কে এই নাম্বার দিয়ে কাটলে কত হয় 12, 8 12 96 টাকা। আর সি এর লভ্যাংশ কত হবে, মোট লাভ 348, তার মধ্যে সি পাবে ক ভাগ, সি পাবে হচ্ছে 5 ভাগ, মোট ক ভাগের মধ্যে সবগুলো যোগ করলে হয় 29। 29 দিয়ে নাম্বারটা কাটছে 12, তাহলে 5 12 60 টাকা। ওকে, তাহলে দেখো এ পাবে হচ্ছে 192 টাকা, বি পাবে হচ্ছে 96 টাকা, আর সি পাবে হচ্ছে 60 টাকা। আশা করি ক্লিয়ার সবার। চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেনে বলেছে এ ম্যান ওয়ার্ক ফর 4 days, আ ওম্যান ফর 6 days and a boy for 5 days to finish a certain work, received altogether rupees 66 as their wages if their daily work be in the proportion of 1/3, daily work be in the proportion of 1/3 is to 1/4 is to 1/6। তাহলে বলেছে how much wages should each get, প্রত্যেক কত টাকা করে পাবে। দেখো বলছে তারা প্রত্যেক কত অংশ করে কাজ করেছে, 3/4 অংশ করে, 3/4 is to 1/4 is to 1/6, এত অংশ করে তারা প্রত্যেক দিন কাজ করে। ক্লিয়ার? তাহলে আমরা দেখব তারা আলটিমেটলি কত কত অনুপাত করে কাজ করেছে। ক্লিয়ার? আমি ধরে নিচ্ছি, দেখো কি লিখেছে বাংলায়, কি লিখেছে তাদের দৈনিক কাজের অনুপাত, তাই লিখি তাদের দৈনিক কাজের অনুপাত। দৈনিক কাজের অনুপাত কত বলে দেওয়া আছে, 1/3 is to 1/4 is to 1/6। আমরা এগুলোকে ভগ্নাংশে রাখবো না, আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যাবো। তাহলে কি করব, 6 4 আর 3 এলসিএম করলে কত হয় 12, প্রত্যেককে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দেখো 6 দুগুণে 12, 4 3-এ 12, আর 3 4-এ 12। তাদের দৈনিক আয়ের উপর কত পেলাম আমরা, 4:3:2। ওকে, এবার ধরে নেব আমরা, ধরি লোকটি, মহিলাটি
ও বালকটি প্রতিদিন কাজ করে যথাক্রমে 4x 3x ও 2x। আমি ধরে নিলাম ম্যানটা কাজ করছে হচ্ছে 4x, ওম্যানটা কাজ করছে 3x, আর বয়টা কাজ করছে 2x। এটা প্রত্যেক দিন পার ডে করছে। এবার দেখো ম্যানটা কদিন কাজ করেছে, 4 দিন কাজ করেছে। অতএব লোকটি 4 দিনে কাজ করে, 4 দিনে কাজ করে, প্রত্যেক দিন কত করে করছে, 4x করে করছে। তাহলে 4 দিনে করবে 4 4 16x। ক্লিয়ার? দেখো মহিলাটি কদিন কাজ করেছে বলেছে, মহিলাটি 6 দিন কাজ করেছে। 6 দিনে কাজ করে, মহিলাটি পার ডে করে 3 × x করে, তাহলে 6 দিনে করবে 3 6 18x। আর বালকটি কদিন কাজ করেছে, বালকটি কাজ করেছে 5 দিন। 5 দিনে কাজ করে, বালকটি পার ডে করে হচ্ছে 2x করে, তাহলে 5 দিনে করবে হচ্ছে 10x। ওকে, তাহলে লোকটা কাজ করেছে এইটা, লোকটা কাজ করেছে এইটা, মহিলাটি কাজ করেছে এইটা, বালকটি কাজ করেছে এইটা। আমাদের দেখো বলে দেওয়া আছে মোট টাকা কত পেয়েছে, মোট টাকা পেয়েছে ওই টাকা। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, এদের তিনজনা কতটা করে কাজ করেছে সেই অনুপাতটা বার করতে পারি। অতএব লোকটি, মহিলাটি ও বালকটির কাজের অনুপাত কত হবে। দেখো এটা প্রথম লোকটি করেছে হচ্ছে 16x, মহিলাটি করেছে হচ্ছে 18x, আর বয়টা করেছে হচ্ছে 10x। ওকে, দেখো সবগুলো থেকে আমরা x গুলো ভাগ দিতে পারি, আর সবগুলোকেই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে হচ্ছে 8:9:5। ওকে, তাহলে মোট কাজের মধ্যে 8 অংশ কাজ করেছে লোকটা, 9 অংশ কাজ করেছে মহিলাটি, আর 5 অংশ কাজ করেছে হচ্ছে বালকটি। তাহলে মোট টাকা নিশ্চয়ই এর মধ্যে এই অনুপাতে ভাগ হবে। দেখো প্রত্যেকের মজুরি আমার চেয়েছে, অতএব লোকটি পায় দেখো মোট 6 টাকা, তার মধ্যে লোকটা পাচ্ছে ক ভাগ, 8 ভাগ। মোট ক ভাগের মধ্যে 3টে যোগ করে দাও। দেখো 8 আর 9 যোগ করলে 17, আর 5 22, 22কে 3 দিয়ে 63, তাহলে 3 8 24 টাকা। 24 টাকা কে পাচ্ছে, 24 টাকা পাচ্ছে হচ্ছে লোকটা। ওকে, তারপর আমাদের বার করতে হবে মহিলাটি কত টাকা পায়। মহিলাটি পায়, সেটার কত অংশ, মহিলাটা পাচ্ছে হচ্ছে 9 ভাগ, মোট 22 ভাগের মধ্যে, মানে 27 টাকা পাচ্ছে। সেম ভাবে বার করবো হচ্ছে বালকটি পায়, কত পাচ্ছে, 66-র মধ্যে কত ভাগ পাচ্ছে, বয়টা 5 ভাগ পাচ্ছে, 5/22, মানে হচ্ছে 15 টাকা। তাহলে লোকটির মজুরি কত, লোকটির মজুরি হচ্ছে মানে পুরুষটির মজুরি হচ্ছে 24 টাকা, মহিলাটির মজুরি কত 27 টাকা, আর বালকটির মজুরি হচ্ছে 15 টাকা। ক্লিয়ার? আমরা এরকম ভাবে ক্যালকুলেশন করে দেখাবো। আশা করি বোঝা গেছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরের কোশ্চেনে বলেছে 3 glasses of equal size have been filled with milk mixed with water। বলছে 3টে গ্লাস আছে, 3টে গ্লাসই হচ্ছে ইকুয়াল সাইজের। বলছে তার মধ্যে মিল্ক আছে আর ওয়াটার আছে। প্রথম গ্লাসটার মধ্যে মিল্ক ওয়াটারের রেশিও বলে দেওয়া আছে 2:3,
সেকেন্ডটায় রেশিও বলেছে 3:4, আর তারপরটায় বলে দেওয়া আছে 4:5। বলছে দ্য মিল্ক মিক্সড উইথ ওয়াটার contained in 3 glasses is poured into a bottle। বলছে তিনটে মিক্সচারকে একটা বোতলে ঢালা হচ্ছে, তাহলে বলেছে হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য বটল। বলতে তাহলে তিনটে মিশ্রণ একসাথে মেশানো হয়, তাহলে সেই মিশ্রণটায় মিল্ক আর ওয়াটারের রেশিও আমাদের বার করতে হবে। আমরা প্রথমেই ধরে নেব, ধরি প্রতিটি পাত্রে মিশ্রণের পরিমাণ x। ওকে, আমি ধরলাম তিনটে গ্লাসের মধ্যেই x পরিমাণ করে, x অংশ লিখতে পারো, x লিটার লিখতে পারো, x পরিমাণ করে কি আছে, x পরিমাণ করে আমাদের আছে হচ্ছে মিক্সচারগুলো আছে। অতএব প্রথম পাত্রে দুধের পরিমাণ দেখো x অংশ হচ্ছে মোট পরিমাণ, তার মানে দেখো প্রথম পাত্রে মিল্ক আছে ক ভাগ, 2 ভাগ, মোট ক ভাগের মধ্যে, 5 ভাগের মধ্যে। ওকে, প্রথম পাত্রে মিল্কটা বার করে ফেললাম। সেম ভাবে আমি তিনটে পাত্রই ধরেছি, তিনটে পাত্রের মধ্যেই x পরিমাণ করে মিশ্রণ আছে। অতএব দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ কত হবে, এর মধ্যেও মোট পরিমাণ x, তার মধ্যে মিল্ক আছে হচ্ছে 3 ভাগ, মোট 7 ভাগের মধ্যে। তৃতীয় পাত্রে বার করবো, তৃতীয় পাত্রে দুধের পরিমাণ বার করবো, সেটা কি হবে, x এর মধ্যে কত ভাগ, 4 ভাগ, মোট 9 ভাগের মধ্যে। তাহলে তিনটে পাত্রেই মিল্কের পরিমাণটা বার করে নিলাম। অতএব মোট দুধের পরিমাণ কত হবে, 2x/5 প্লাস 3x/7 প্লাস 4x/9। তিনটে যোগ করব, এলসিএম করলে কত হয়, এলসিএম করলে হচ্ছে 7 9 63, 63কে আমরা 5 দিয়ে গুণ করব, 63কে 5 দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে 3 5 15 5, হায় থাকলো 1, আর হচ্ছে 3 6 হচ্ছে 63কে আমরা গুণ করছি 5 দিয়ে, 3 5 15 5, আর হচ্ছে 1, 5 6 30 আর 1 31, তাই তো। তাহলে দেখো 5কে 7 9 63, 63 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 315, তাহলে 63কে 2 দিয়ে গুণ করলে তাহলে 6 আর 6 দুগুণে 12, 126। 7কে 5 9 45 দিয়ে গুণ করলে হচ্ছে, 5 9 45 দিয়ে গুণ করলে এইটা আসে, তাহলে 45কে 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 135। আর 9কে 5 7 35 দিয়ে গুণ করলে 315 হয়, তাহলে 35কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে, মানে 140। তাহলে কত আসছে মোট যোগফলটা, 5 আর 6 যোগ করলে 11 1, 5 আর 6 যোগ করলে 11 1, হয় থাকছে 1, তারপরে হচ্ছে 4 আর 3 7 8 9, আর 1 10 0, 5 আর 6 11 1, হয় থাকছে 1, তারপরে হচ্ছে 4 আর 3 7 8 9, আর 1 10 0, হয় থাকছে 1, তাহলে 401/315x। ওকে, মোট দুধের পরিমাণটা আমরা বার করে নিলাম। ওকে, সেম ভাবে আমরা কি করব, জলের পরিমাণটাও বার করব। আবার লিখবো হচ্ছে, অতএব প্রথম পাত্রে দুধের জায়গায় কি করে দেবো, শুধু জল কনভার্ট করে দেবো আমরা। সেম ভাবে লিখবো, কিন্তু আমি পুরো লিখছি না, তোমরা লিখে নেবে একটুখানি। অতএব প্রথম পাত্রে জলের পরিমাণ, জল কতটা আছে, 2 ভাগ আছে মোট 5 ভাগের মধ্যে, 3 ভাগ আছে মোট 5 ভাগের মধ্যে। সেকেন্ডটায় দেখো জল আছে 4 ভাগ, মোট
4 আর 3 7 ভাগের মধ্যে। তারপরেরটায় জল আছে হচ্ছে 5 ভাগ, মোট 4 5 9 ভাগের মধ্যে। ঠিক আছে, আবার এই মোট জলের পরিমাণ বার করে নেব। অতএব মোট জলের পরিমাণ, তিনটে অ্যাড করব। একটা হচ্ছে 3x/5, তারপরেরটা হচ্ছে 4x/7, তারপরেরটা হচ্ছে 5x/9। তিনটে যোগ করছি, এলসিএম কত হবে? 315। তাহলে 5কে 63 দিয়ে গুণ করলে এইটা আসে, 63কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 9 আর 3 6 18। তারপরে 4কে হচ্ছে 7কে হচ্ছে 45 দিয়ে গুণ করলে এটা আসে, তাহলে সেই 45কে আমরা গুণ করব হচ্ছে 4 দিয়ে। 45কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 180। আর 5কে, এই 9কে আমি যদি 35 দিয়ে গুণ করি 315 হয়, তাহলে 35কে আমরা গুণ করব হচ্ছে 5 দিয়ে। 35কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 35 দুগুণে 70, মানে হচ্ছে 140। 140 আর 35 যোগ করলে 175। ক্লিয়ার? দিয়ে আমরা সিম্পল যোগটা করে নেব। যোগ করলে কত হয় দেখি। 9 আর 5 যোগ করলে 14 4, হায় থাকছে 1, তাহলে হচ্ছে 28 সাথে 15, আর সাথে 15 আর 1 16, 16 আর 8 যোগ করলে হচ্ছে 16 আর 8 যোগ করলে 24, 24 4, হায় থাকছে 2, তাহলে হচ্ছে 1 আর 1 2 3, আর 3 আর হচ্ছে 2 ছিল হাতে, তাহলে 5। 544/315x। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখানে মোট দুধের পরিমাণটাও বার করে নিয়েছি, মোট জলের পরিমাণটাও আমরা বার করে নিয়েছি। আমাদের বলেছে ওই আমাদের মোট মিশ্রণটায় কি বলেছে? দুধ আর জলের অনুপাত চেয়েছে। তাহলে আমরা সিম্পল এই দুখানা ভ্যালু রেশিও বার করব, তাহলে উত্তর চলে আসবে। করে ফেলা যাক। অতএব সমগ্র মিশ্রণে, অতএব সমগ্র মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? দেখো জলের পরিমাণ, দুধের পরিমাণ বার করেছি আমরা 401/315x, আর জল বার করেছি আমরা হচ্ছে 544/315x। দেখো দুপাশ থেকে এক্স গুলো কাটতে পারবো, 315 গুলো কাটতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? 401/544। ওকে, এটা দেখো কোন নাম্বার দিয়ে কাটছে কিনা। কোন নাম্বার কাটা সম্ভব? 3 দিয়ে তো কাটবে না। 5 7 দিয়ে দেখি একবার। 7 দিয়ে কাটলে 5 7 35, 51, 7 দিয়েও কাটছে না। আমরা সিম্পলি আমরা রেখে দিতে পারি অপশানগুলো। জাস্ট 401/544। ওকে, আশা করি ক্লিয়ার, বোঝা গেল কিভাবে করতে হয়। চলো পরের কোশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোশ্চেন বলেছে, in an examination 30% of the candidate failed in maths, 40% failed in English, 15% failed in both subjects. Find the percentage of those who pass in both subject. বলছে কারা both সাবজেক্টে পাস করেছে। আমরা কিভাবে করব? আমরা ধরে নেব, ধরি মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা সমান এক্স। ওকে, মোট ছাত্র সংখ্যা ধরে নিলাম এক্স জন। দেখো তার মধ্যে বলে দেওয়া আছে কিসে ফেল করেছে? গণিতে ফেল করেছে হচ্ছে 35%, তাই তো? অতএব গণিতে ফেল, গণিত ফেল কতজন? এক্স এর 35%, মানে 35/100x। ওকে, আবার দেখো বলে দেওয়া আছে ইংরাজিতে ফেল করেছে 40%, ইংরাজিতে ফেল
এক্স এর 40%। আবার দেখো বলে দেওয়া আছে উভয় বিষয়ে ফেল করেছে হচ্ছে 15%। উভয় বিষয়েই ফেল ফেল 15%। ওকে, তাহলে আমরা যদি মোট ফেলটা বার করতে হয় আমরা কিভাবে বার করব? এই দুখানা ভ্যালু যোগ করব, মানে ইংলিশে ফেল এবং ম্যাথসে ফেল যোগ করব, তার থেকে এইটা বাদ দেবো। কেন বলতো? এর মধ্যেও তো উভয় বিষয়ে ফেল আছে, এর মধ্যে উভয় বিষয়ে ফেল আছে, তাহলে এই দুটো যোগক্রমে যেটা বাদ দিই তাহলে আমরা মোট ফেল পাবো। অতএব মোট ফেল কত হবে? 35x/100 প্লাস 40x/100 যোগ করে আমরা বাদ দেব 15x/100। লসাগু 100 হয়ে গেল। তাহলে 35 আর 40 যোগ করে 15 বাদ দেব। 35 থেকে যদি 15 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকছে? 20। 20 আর 40 যোগ করলে 60x। তাহলে দেখো মোট ফেল করেছে 60x/100 জন। তাহলে বাকিরা কি হবে? নিশ্চয়ই পাস করেছে। অতএব উভয় বিষয়েই পাস। দেখো মোট সংখ্যা আমরা ধরেছিলাম হচ্ছে এক্স, সেখান থেকে আমি ফেলটাকে বাদ দিচ্ছি, 60x/100কে আমরা বাদ দিচ্ছি। তাহলে কত পড়ে থাকছে? পড়ে থাকছে হচ্ছে 40x/100। আমাদের অঙ্কে চেয়েছে উভয় বিষয়েই পাশের শতকরা হার চেয়েছে। দেখো উভয় বিষয়েই উত্তীর্ণদের শতাংশ বার করতে আমাদের বলেছে, তাই তো? তাহলে সেটা আমরা কিভাবে বার করব? অতএব উভয় বিষয়েই পাশের শতাংশ দেখো পাস করেছে কতজন? 40x/100। কতনের মধ্যে? এক্স জনের মধ্যে। পার্সেন্ট বার করতে গেলে আমরা 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে উত্তর হয়ে যাবে 40%। তার মানে 40% স্টুডেন্ট উভয় বিষয়েই পাস করেছে। আশা করি ক্লিয়ার। একদম সিম্পল কোশ্চেন, তাই না? চলো পরের কোশ্চেন দেখে নিই। বলছে স্টার্টিং ফ্রম এ প্লেস a cyclist reaches his destination at a speed of 12 km/h and return the same place at a speed of 8 km/h. Find the average speed of the whole journey. তার সমগ্র যাত্রাপথের গড় বেগ বার করতে হবে। প্রথমেই ধরে নেব সাইক্লিস্টটা জার্নি করেছে x কিলোমিটার। ধরি ওই ব্যক্তি 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার যান ও 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার ফিরে আসেন। আমি ধরলাম লোকটা 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার গেল, আবার x কিলোমিটার ফিরে আসলো কোন বেগে? 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার ফিরে আসেন, এটা ধরে নিলাম। অতএব লোকটির মোট যাত্রাপথ কত হবে? যাওয়ার সময়তেও গিয়েছে x, ফেরার সময়তেও ফিরেছে x, তাহলে x প্লাস x যোগ করলে উত্তর হবে, এটা হবে হচ্ছে 2x কিলোমিটার।
2x কিলোমিটার। এবার দেখো প্রথমে ও 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার গিয়েছে, ক্লিয়ার? তাহলে যাওয়ার সময় কত সময় লেগেছে ওর? আমরা যদি দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে আমরা সময় পেয়ে যাব। অতএব আমরা লিখব 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার যেতে তার সময় লাগে দেখো যাচ্ছে x কিলোমিটার কোন বেগে? 12 বেগে। আমরা দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম হচ্ছে সময়, এত ঘন্টা। সেম ভাবে পরের লাইনে লিখবো 8 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে x কিলোমিটার তার সময় লাগে, লিখবো x/8 আওয়ার। ওকে, তাহলে আমরা পেলাম লোকটা মোট জার্নি করেছে 2x, যাওয়ার সময় লেগেছে এইটা, ফেরার সময় লেগেছে এইটা। আমরা কি জানি? আমরা জানি গড় বেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে গড় বেগ। তাহলে দেখো মোট দূরত্ব কত, তলায় আর লেখার জায়গা নেই, এখান থেকে লিখছি। মোট অতিক্রান্ত দূরত্ব কত আমরা বার করেছি? 2x। ওকে, আর মোট সময় কোনটা? এই x/12 আর x/8টা যোগ করে দেবো। ওপরে 2x থাক, আর দেখো এখানে এলসিএম করছি কত? 24 করলে 12 দুগুণে 24 মানে 2x, আর 8 3 24 মানে 3x, মানে এখানে হয়ে যাচ্ছে 5x। তাহলে আসছে হচ্ছে 2x ইন্টু 24/5x। x কেটে দাও, তাহলে দেখো 24 দুগুণে কত হচ্ছে? 48, 48কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 9.6, তাই তো, কিলোমিটার পার আওয়ার। তাহলে যাত্রাপথের গড় বেগ কত? যাত্রাপথে তার গড় বেগ হবে, লাস্ট লাইনে উত্তর লিখবে, অতএব ওই ব্যক্তির যাত্রাপথের গড় বেগ কত হবে? 9.6 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? বা তুমি প্রথমেই লিখে, এটা যদি ফর্মুলা দিয়ে করতে চাও, ফর্মুলা দিয়ে করতে গেলে একদমই শর্টকাটে হবে, কিন্তু ফর্মুলা দিয়ে করতে গেলে কিন্তু পরীক্ষায় নাম্বার নাও দিতে পারে। যদি তাও লিখে দেবে, যদি ফর্মুলা দিয়ে করতেই হয়, তুমি লিখে দেবে এক ব্যক্তি x কিলোমিটার বেগে কোনো একটা দূরত্ব গেল এবং y কিলোমিটার বেগে ফিরে আসলো, তাহলে যাত্রাপথের গড় বেগ কত হয়? তখন লিখবে তার গড় বেগের ফর্মুলা হচ্ছে 2xy/x+y, দিয়ে বসাবে হচ্ছে 2 ইন্টু 8 ইন্টু 12 ডিভাইডেড বাই 8 প্লাস 12 করলে কত হয়? 20। 4 দিয়ে কেটে দাও, 4 3 12, 4 5 20, তাহলে 3 8 24, 24 দুগুণে 48, 48কে 5 দিয়ে ভাগ করে দাও, 48কে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 9.6। ক্লিয়ার? উত্তর আমরা এরকম নিয়ে আসবো, ঠিক আছে? চলো, তবে এরকম একদম শর্টকাটে করলে না, দেখো এই ফর্মুলা তুমি ইউজ করো, খুব একটা ভুল নয়, ভুল বলছি না, কারণ এই ফর্মুলাটা কিন্তু দেখো আমরা সেই ফর্মুলা ব্যবহার করতেই পারি যেগুলো হচ্ছে আমরা বইয়ে দেখতে পাই, মানে যে বইগুলো স্ট্যান্ডার্ড ফর্মুলা যেগুলো, সেই এই ফর্মুলা আমরা বইয়ে দেখতে পাই, মানে স্কুলের বইয়েও দেখতে পাই, সেহেতু আমরা এই ফর্মুলা ইউজ করতেই পারি, মানে 11-12 বইয়ে দেখলে এই ফর্মুলা দেওয়া আছে, করতেই পারি। হয়তো নাম্বার কাটবে না, কিন্তু কি বলতো, এইটুকু লিখে করলে না পরীক্ষায় নাম্বার মানে একদম ওইখানে কাটার চান্স থাকে, কিন্তু এখানে লিখলে কাটার চান্স থাকবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখা যাক নেক্সট অঙ্ক কি আছে। নেক্সট অঙ্ক বলছে সেলিং 400 কেজি অফ সুগার আর শপকিপার মার্ক মেক আ প্রফিট অফ 4%। বলছে 400 কেজি চিনি বিক্রি করে এক ব্যক্তি 4% লাভ করেছে। অ্যাকচুয়ালি হি সোল্ড সাম কোয়ান্টিটি অফ সুগার অ্যাট 2% লস আর রিমেইনিং অ্যাট 10% প্রফিট। বলছে কিছু জিনিস বিক্রি করেছে 2% লসে, বাকিটা বিক্রি করেছে 10% লাভে। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সুগার সোল্ড অ্যাট 2% লস। তাহলে 2% লসে কতটা জিনিস বিক্রি করেছে আমাদের বার করতে হবে। ক্লিয়ার?
আমি ধরে নিচ্ছি, ধরি ওয়াই কেজি জিনিস বা এক্স কেজি জিনিস, এক্স কেজি চিনি উনি ক্ষতিতে বিক্রি করেছে। ওকে, আমি ধরে নিচ্ছি ওয়াই কে জিনিস উনি ক্ষতিতে বিক্রি করেছে। এটাও ধরে নিতে হবে, ধরি প্রতি কেজি চিনির মূল্য, প্রতি কেজি চিনির মূল্য এক্স টাকা। আমি ধরলাম প্রত্যেক কেজি চিনির দাম হচ্ছে এক্স টাকা এবং ওয়াই টাকা। আমি ধরলাম প্রত্যেক কেজি চিনির দাম হচ্ছে ওয়াই টাকা করে, আর উনি এক্স কেজি বিক্রি করেছেন হচ্ছে লসে বিক্রি করেছেন। ওকে, তাহলে দেখো 400 কেজি চিনি প্রত্যেক কেজির দাম যদি ওয়াই টাকা করে হয়, তাহলে 400 কেজি চিনির দাম কত? অতএব 400 কেজি চিনির ক্রয় মূল্য কত হবে? 400 ওয়াই। ক্লিয়ার? 400 কেজির ক্রয় মূল্য কত হচ্ছে? 400 ওয়াই টাকা। আর দেখো বিক্রি করে মোটের উপরে কি করেছে? মোটের উপরে ওই ব্যক্তির 4% লাভ হয়েছে। অতএব 400 কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? 400 ওয়াই ইন্টু 4% লাভ করেছে, মানে 104/100। ওকে, আর দেখো বলছে ওয়াই কেজিও ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এক্স কেজি ক্ষতিতে বিক্রি করেছে। অতএব এক্স কেজি চিনির ক্রয় মূল্য কত হবে? দেখো প্রত্যেক কেজি চিনির দাম হচ্ছে ওয়াই টাকা করে, তাহলে এক্স কেজির দাম কত হবে? এক্স ওয়াই টাকা। অতএব এক্স কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? দেখো বিক্রি করার সময় ও কি করেছে? বিক্রি করার সময় উনি হচ্ছে ক% লস করেছে? 2% লস করেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এক্স ওয়াই এর 98%, এত টাকা। তাহলে এক্স কেজি তো এই টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? বাকি কতটা পড়ে আছে? বাকি পড়ে আছে হচ্ছে 400 মাইনাস এক্স। 400 মাইনাস এক্স কেজি চিনির ক্রয় মূল্য কত হয়? 400 মাইনাস এক্স ইন্টু ওয়াই, কেন প্রত্যেক কেজির দাম ওয়াই টাকা করে, তাহলে এই কেজির দাম কত হবে? এত ইন্টু ওয়াই টাকা। অতএব 400 কেজি চিনির বিক্রয় মূল্য কত হবে? দেখো বাকিটা ও বিক্রি করেছে ক% লাভে? বাকিটা ও বিক্রি করেছে 10% লাভে। ক্লিয়ার? কত টাকায়? তাহলে দেখো প্রথম চিনিটা ও বিক্রি করেছে এই টাকায়, তারপর একটা বিক্রি করেছে এই টাকায়, মোট বিক্রি করেছে হচ্ছে এই টাকায়। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? এটা আর এটার যোগফল কার সঙ্গে সমান হবে? এটার সঙ্গে সমান হবে। তাহলে লিখবো প্রশ্নানুসারে দেখো আমরা কি করব? এইটা এটা যোগ করব, এক্স ওয়াই ইন্টু 98/100 প্লাস 400 মাইনাস এক্স ইন্টু ওয়াই ইন্টু 110/100 সমান সমান কি হবে? সমান সমান হবে হচ্ছে 400 ওয়াই
বাই 100, সরি 400y ইন্টু 104/100। দেখো বোথ সাইড, এদিকেও 100 আছে এদিকেও 100 আছে, লসাও করলে আলটিমেট কি হচ্ছে 100 গুলো দুপাশ থেকে বাদই হয়ে যাবে আলটিমেটলি, সেটা আর লিখছি না। আমাদের এখানে বার করতে হবে হচ্ছে কতটা পরিমাণ চিনি ও খরিদে বিক্রি করেছে। আমি ধরে নিয়েছি এক্স কেজি চিনি উনি খরিদে বিক্রি করেছে, আমাদের সেই এক্স কেজি পরিমাণটা বার করতে হবে। ক্লিয়ার? এক্স এ হলো আমরা বার করব। তা দেখো গুণ করে দিচ্ছি, 98xy প্লাস 44,000y মাইনাস 110xy সমান সমান 41,600, তাই তো 41,600y। এক্স ওয়াই গুলো একদিকে রাখছি, ওয়াই গুলো একদিকে রাখছি, তাহলে বিয়োগ করলে হচ্ছে এটা 12, 12xy সমান সমান আসছে কত? 2400y। ওকে, অতএব x ইকুয়ালস টু 2400y বাই 12y, y কেটে দিলাম, 12 দুগুণে 24, তাহলে 200। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স এর ভ্যালু কত পেলাম? 200। তার মানে 200 কেজি জিনিস, 200 কেজি জিনিস ও কি করেছে? 200 কেজি জিনিস উনি বিক্রি করেছে হচ্ছে ক্ষতিতে। তাহলে লাস্টে উত্তর লিখবো অতএব উনি 200 কেজি জিনিস ক্ষতিতে বিক্রয় করেন। ওকে, আশা করি ক্লিয়ার। চলো পরের অঙ্ক দেখে নিই। নেক্সট বলেছে দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল ওয়াজ ডিক্রিজড বাই 5%। একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ বলছে 5% কমে গেছে আর ব্রেথটা বলছে 5% বেড়ে গেছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ডিড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল চেঞ্জ? তাহলে এরিয়ার কত পার্সেন্ট পরিবর্তন হলো? আমরা ধরে নেব, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থতাক্রমে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এল ও বি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এল ইন্টু বি। ওকে, এবার দেখো বলেছে রেক্ট্যাঙ্গেলটার লেন্থ কি বলেছে? 5% কমে গেছে। আয়তক্ষেত্রের মানে এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 5% কমে যায় তাহলে কত হচ্ছে? তাহলে দেখো আগে দৈর্ঘ্য ছিল হচ্ছে এল, এখন যদি 5% কমে যায় কত হচ্ছে? 95/100, বা আমরা বলতে পারি হচ্ছে 5 দিয়ে কাটলে 19x/20। ক্লিয়ার? আর দেখো কি বলেছে, আর বলেছে প্রস্থটা 5% বৃদ্ধি পেয়েছে। তবে এখন আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? দেখো ব্রেডটা বলছে 5% বেড়ে গেছে, 105/100 দিয়ে গুণ করো, তার মানে আসছে হচ্ছে 21 বি। এটা এক্স কেন লিখলাম? এটা এল হবে। একুশ বি বাই 20। ওকে, অতএব এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান হবে হচ্ছে 19L/20 ইন্টু 21B/20।
19কে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 19 একে 19, 19 দুগুণে 38 আর 39, 399 LB বাই 400। তাহলে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল LB, সেখান থেকে হয়ে গেল এইটা। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় ক্ষেত্রফল কতটা হ্রাস পায়? দেখো আগে ছিল LB, সেখান থেকে হয়ে গেল 399 LB বাই 400, বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে LB বাই 400। ওকে, অঙ্কে চেয়েছে ক পার্সেন্ট হ্রাস পেয়েছে। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পায় দেখো কমে গেছে, কতটা কমেছে? LB বাই 400 কমেছে। কার সাপেক্ষে? আগে ছিল হচ্ছে LB, তার সাপেক্ষে এটা কমেছে। পার্সেন্ট বার করতে গেলে 100 দিয়ে গুণ, তার মানে কত আসছে? LB গুলো কেটে যাচ্ছে, 100 বাই 400 মানে 1/4, মানে হচ্ছে 0.25%। তাহলে আমরা লিখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পেয়েছে 0.25%। ওকে, আশা করি বোঝা গেছে। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার 2007 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার মিসলেনিয়াসের মেন্সের প্রশ্ন আলোচনা করলাম। ওকে, আজকের ক্লাস আমরা এই পর্যন্তই থাক। সবাই খুব ভালো থেকো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।